স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির সাবেক এমপি এবং সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। আমার হাতের বামে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় রাজনৈতিক ভাবনায় জনগণ কোথায়। স্টুডিও আলোচনা শুরু করতে চাই নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে বলছিলাম আজকের বিষয় রাজনৈতিক ভাবনায় জনগণ কোথায়। বিষয়টা এই কারণে এভাবে উপস্থাপন করা প্রয়োজন মনে করছে যে ধরেন আপনারা সব রাজনৈতিক দলই যখন মাঠে আছেন নানা দাবিতে, আন্দোলনের নির্বাচন নানা দাবিতে আছেন মাঠে, ঠিক তখন আসলে মিরপুরের যে মর্মান্তিক ঘটনা ঘটল 16 জনের মৃত্যু এবং যারা পুড়েছে তাদের ডিএনএ শনাক্ত ছাড়া এখন লাশগুলো শনাক্ত হবে, এতটাই নির্মম পরিস্থিতি যে আমরা যে একটা মৃত্যুকূপে মৃত্যু নগরীতে বাস করছি সেই জায়গার তো আসলে বদল হচ্ছে না। এবং একই সাথে যদি আরেকটি এলাকার চিত্র বলি, শিক্ষকরা 2 দিন ধরে রাত অতিক্রম করছেন, দিন অতিক্রম করছেন, রাস্তায় বসে আছেন, তাদের দাবি দেওয়া কোনো পূরণ হওয়ার বা কোনো কিছু একটা যে সুরাহা হবে সেই বিষয়টি নেই। তাহলে যে রাজনীতিতে আসলে জনগণটা কোথায় দিন শেষে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সমালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা একদমই সত্যি যে রাজনীতি আমরা কোথায় আছে জনগণের, আমরা ওইভাবে যে খোঁজ নিয়ে যুগের পর যুগ এই গার্মেন্টস সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। নিমতলি বলি, কদমতলি বলি, আমরা সাভার বলি, আমরা রানা প্লাজা বলি, আমরা কেমিক্যাল গুদাম বলি, আমাদের তদন্ত হয়, তদন্তের মুখ কিন্তু জনসম্মুখে আসে না, এদের কোনো বিচার হয় না, কোনো না কোনো বেনামে তারাই টিকে থাকে মালিক পক্ষ। তো এই জায়গাটায় আমাদের কিভাবে যেন তারা খুশি করে, আমাদের যেসব জনগণ কথা বলতে পারে, যেসব জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, তাদেরকে কিভাবে যেন তারা খুশি করে, এই খুশি করার ব্যাপারটা সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আছে। আজকে যে ঘটনাটা ঘটলো, আমরা কালকে সুন্দর জল করে দেখব 5 সদস্য বা 10 সদস্য বা 3 সদস্যের একটা তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি কি করলো আমরা দেখব। যাদের লাইসেন্স ছিল না তাদেরকে হয়তো অ্যারেস্ট করার জন্য খুঁজছে, মালিক পক্ষকে পাওয়া যায় না, তার ম্যানেজার বা সরব দেখব। তারপরে গণমাধ্যমও চুপসে যাবে, জনগণও চুপসে যাবে, পুলিশ দৌড়াদৌড়ি করবে, তারপরে আর পুলিশ কথা বলবে না, আরেকটা ইস্যু আসবে, সেই ইস্যুতে আমরা ভেসে যাব। এই হচ্ছে আমাদের সমস্ত কিছুর একটা বিবরণ ডেলিভারি। তো এই জায়গাটায় আমাদের কোনো সিস্টেমই নাই। আমরা মনে করেছিলাম যে পলিটিক্যাল সরকারগুলো এমন, আর একটা ইলেকশন হয় না অনেক বছর, ইলেকশন হয় না প্রায় 15-15.5 বছর, সেইখানে সেই ফ্যাসিস্ট এরকম। বাট এখন একটা সরকার আসছে, সেই সরকারের আমরা শুধু এই একটা শোক পালন করার জন্য বলা, এটাতে আমরা থাকতে চাই না। এই যে মানুষগুলো যাদের আত্মীয় স্বজনকে কল করা হচ্ছে ডিএনএ টেস্টের জন্য, এই যে তারা এই যে একবার কষ্ট করছে, কোন লাশটা তার সেটাও তারা বুঝতে পারছে না। এই যে কষ্টটা, এই কষ্টটা থেকে বাঁচার জন্য বাংলাদেশের যে উপায়গুলো বের করা দরকার, আমরা যারা রাজনীতিবিদ আছি আমরা ওইভাবে উপায় বের করার জন্য রাস্তায় ঘুরি না। যতটা আমরা কোথায় আমাদের কতটুকু নোট অফ ডিসেন্ট আছে, কোথায় আমরা কোনটুকু পালন না করলে হঠাৎ করে আমাদের পিআর পদ্ধতি চলে আসছে, হঠাৎ করে আমরা যে কোনোভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য আমরা ভুলেই যাই যে আমরা সবাই এক ছিলাম বছরখানেক আগে। এই জায়গাটায় না আমরা, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে জনগণের দোহাই দিই। এখানে জনগণ এটা বলেছে, জনগণ এটা চেয়েছে। সত্যি কি জনগণ এইভাবে চায়? জনগণ যেটা চায় আমরা কি সত্যি সেটা উপলব্ধি করতে পারি? আবার আপনার কাছে আসবো। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, যে জনগণ কি চায়, কিন্তু জনগণের জীবনটাই তো দিন শেষে আসলে। এবং এভাবে যদি বলি আগের 15-16 বছরের অনিয়ম দুর্নীতি এগুলো যদি বাদও দেই, অন্তত 1-1.5 বছরে এই যে কেমিক্যাল গুদাম, এগুলো তো আমাদের নিত্যদিন আমাদের জানা, কোথায় কেমিক্যাল গুদাম অবৈধ, কোথায় প্রাণহানির সংখ্যা আছে। এই 1.5 বছরেও তো সেই জায়গাগুলোতে কোনো আসলে গুণগত পরিবর্তন এলো না। অথচ জুলাই অভ্যুত্থানের যে আমাদের যে স্বপ্ন ছিল, তাহলে সেই স্বপ্ন কোথায়, জনগণ কোথায়? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। মিরপুরে যারা এই ধরনের হত্যাকাণ্ড বলবো, যেহেতু আসলে এক ধরনের অমনোযোগ যারা ব্যবসায়ী তাদের আছে এবং সরকারের আছে, তো আমরা শোকাহত এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য এই মানুষগুলোকে জান্নাতবাসী করেন। এবং এই ধরনের
যারা মৃত্যুবরণ করেন, আমরা যতটুকু জানি যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তারা অনেক গুনাহ থেকে মাপ পান এবং জান্নাতবাসী হন। তো যাই হোক, দেখেন আমাদের দেশে আসলে সরকার পতন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার পতন হয়নি। আমরা যে সময় এখানে সাকিব ভাই আছে, একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, তুষার ভাই আছে, তো আমরা সেই সময় বলতাম যে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। যখন আমরা এই কথাগুলো বলতাম তখন অনেকে আসলে সংস্কার নিয়ে কথা বলতো না, এবং বিএনপি সহ আমরা তো একসাথে আন্দোলনে ছিলাম। অর্থাৎ সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা আমরা বলেছি, এবং সরকারটা তো পরিবর্তন হলো, এখন শাসন ব্যবস্থার পরিবর্তন করার জন্য আমরা দীর্ঘ প্রায় 9 মাস ঐক্যমত কমিশনে আমরা আলোচনা করলাম। কিন্তু ঐক্যমত কমিশনের যে প্রত্যাশা, তারা চেয়েছিল যে আমরা শতভাগ ঐক্যমতে আসি, এবং এই জন্যই কিন্তু ঐক্যমত কমিশনের নাম ছিল ঐক্যমত কমিশন, অন্যথায় হ্যাঁ অন্য কোনো কমিশন নাম হতে পারত। তো যাই হোক, এখন তারা চাচ্ছিলেন যে আমরা সবাই শতভাগ ঐক্যমতে আসি এবং সেটি বাস্তবায়িত হোক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দলগুলো আসলে ঐক্যমতে আসতে পারিনি। তো এই দোষটা কি আসলে আমাদের দলগুলোর? দেখেন, আমরা সবাই ভিন্ন মতের রাজনীতি করি এবং এইটাই গণতন্ত্র। এই জায়গায় আমরা যদি সবাই ঐক্যমতে চলে আসতাম তাহলে এই টকশোতে 4 জনকে আপনি ডাকতেন না, একটা দলকে ডাকলে আর আপনি থাকলেই হয়ে যেত। তার মানে আপনি কোনোভাবে, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি আমাদের 4 জনকে আজকে ঐক্যমতে আনতে পারবেন না। এই টকশোতে আপনি কোনো বিষয়ে ঐক্যমতে আনতে পারবেন না। গণতন্ত্রের সৌন্দর্যও তো এইটাই, ভিন্ন মত থাকবে। তো সেক্ষেত্রে আমরা 80% মোটামুটি আমার কাছে মনে হয় ঐক্যমতে এসেছি। কিন্তু আমরা যদি আন্তরিক হতাম এবং আমাদের কিছু আসলে ওই গো ধরার আচরণ না থাকতো, তাহলে এই 80% এর অনেক কিছু আসলে বাস্তবায়িত হয়ে যেত। মূলত আমরা এইটা চাই, সেটা চাই, এইটা না হলে নির্বাচন হতে দিব না, এটা না হলে আপনার ঐক্যমত কমিশনের মিটিং বয়কট, নানান ধরনের আলোচনা ছিল। তো যে কারণে 80% ঐক্যমতে এসে আসলে আমরা সেটার বাস্তবায়ন আমরা পাইনি। আমি তো ওই জায়গাটাই বলছি, আপনারা নানা বিষয়ে একমত হন, সরকার বদল হয়, সামনেও হবে, এটাই তো নিয়ম। কিন্তু এই যে মানুষের যে জায়গাটা, এই যে এই মৃত্যু, মানে যে যুগের পর যুগ ধরে এই যে অবৈধ গুদাম এবং অনাচার, দুর্নীতি, কোন জায়গায় আসলে মৌলিক পরিবর্তন এলো? আমি তো সেই কথাই বলতেছি যে আমরা 80% মোটামুটি ঐক্যমতে আসবো, আমরা জানতাম। কারণ যখন আসলে ওই বিভিন্ন আলাদা আলাদা যে কমিশন গঠিত হলো, তারা আমাদের কাছ থেকে মতামত চেয়েছিল, সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মতামত দিয়েছি, বিএনপি দিয়েছি, এনসিপি দিয়েছে, অন্য দল দিয়েছে। কিন্তু সরকারের যে সমস্যা সেটা হলো এই যে আমরা প্রত্যেকটা দল কমিশনগুলোর কাছে মতামতগুলো দিলাম, এই মতামতের মধ্যে কতটুকু আমরা ঐক্যমতে রয়েছি সেইটাকে তারা এক জায়গায় আনে নাই। সেইটাকে একটা জায়গায় না এনে তারা 9টা মাস সময় নিয়েছে আমাদেরকে ওই একই জায়গায় ঐক্যমতে আনার জন্য। তার মানে কি 9টা মাস আপনি নষ্ট করলেন, সময় নষ্ট হয়েছে। আমি শেষ করি একটু। এই 9টা মাস আপনি সময় নষ্ট করলেন, কিন্তু এনসিপির পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা কমিশনের কাছে আলাদা রিপোর্ট বা প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিএনপি দিয়েছে, গণ অধিকার পরিষদ দিয়েছে, নাগরিক ঐক্য দিয়েছে। আমার প্রশ্ন হলো, আপনি যখন এই প্রস্তাবনাগুলো আপনি হাতে পেলেন তখন আপনি কেন যাচাই বাছাই করে দেখলেন না যে আমরা কতটুকু ঐক্যমতে আছি? ওই সময় যতটুকু ঐক্যমতে ছিলাম আজকে আমরা মোটামুটি অতটুকু ঐক্যমতে আছি, হয়তো কিছু পরিবর্তন হয়েছে। এখন 20% আমরা কিন্তু ভিন্ন মতে রয়েছি, যেখানে নোট অফ ডিসেন্ট। এই জায়গাটাতে একটু পরে আপনার কাছে আমি এটা শেষ করে দিই। নোট অফ ডিসেন্ট আপনি কি চাইলেও আমাদের রাতের পর রাত মিটিং করবেন, আপনি কি ঐক্যমতে আনতে পারবেন? এই ঐক্যমত কমিশনকে আমি সেই একই কথা বলেছিলাম যে আপনারা যদি আরো 1 মাস মিটিং করেন কোনোভাবে আপনারা আমাদেরকে ঐক্যমতে আনতে পারবেন না, সুতরাং আজকের মিটিংটাই শেষ মিটিং হতে হবে। এবং তারা পরবর্তীতে যেটি করলো যে তারা হয়তো কিছু সিদ্ধান্ত নিলেও নিতে পারে। আমাদের কাছে এই বিষয়ে একটু পরে বিস্তারিত আলোচনা আসবে। নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, এই যে সরকার পতন হয়েছে, শাসন ব্যবস্থার তো বদল হলো না, মৃত্যু, শিক্ষকদের আন্দোলন এবং নানা দাবি দেওয়া এবং আমাদের মৌলিক নিরাপত্তার যে জায়গাগুলো। জি ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সভালোচক এবং যারা শুনছেন। মিরপুরের যে ঘটনা, এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছেন, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। আসলে ওই যে সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের যে স্লোগান নিয়ে আমরা আসলে লড়াই করেছিলাম, আমরা তো শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের এই 1.5 মাস বা 2 মাস এই সময়টাতে ছিলাম না, আমরা মানে 15.5 বছরের শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে আমরা লড়াইটা চালিয়ে গেছি। বিশেষ করে 24-এর নির্বাচনের 2 বছর বা 2.5 বছর আগে থেকে আমরা এই স্লোগানটা দিতাম যে সরকারের সাথে সাথে শাসন ব্যবস্থারও পরিবর্তন করতে হবে, তাহলেই আসলে বাংলাদেশের জনগণের মুক্তি সম্ভব। কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন হলো, অর্থাৎ শেখ হাসিনার, সরকার বলা যায় না, মানে জোর করে যারা ক্ষমতা দখল করেছিল তাদের পতন হলো, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয় নাই। এমনভাবে হয় নাই, এখানে রাশেদ খান আছেন, গণ অধিকার পরিষদের সভাপতিকে যখন পেটানো হলো তখন
সরকারের অধীনে থাকা বাহিনীর অপরাধের জন্য সরকার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সহমর্মিতাও জানিয়েছে। তা মানে যেই বাহিনী সরকারের অধীনে সেই বাহিনীর অপকর্মের জন্য সরকার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। নিন্দা জানালো যে তারা নিজেরাই আছে, নিজেদের প্রতি নিন্দা জানালো। প্রতিবাদ জানাচ্ছে কার কাছে? প্রতিবাদ তো আমরা কারো কাছে জানাই, তাহলে সরকার আসলে প্রতিবাদটা জানালো কার কাছে? আমরা সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি অত্যন্ত শ্রদ্ধেয় উপদেষ্টা যারা আসলে আমাদের ওই লড়াইয়ের যে কথাটা বললাম সেই লড়াই আমাদের পাশে একসাথে মিছিল করেছে, এমন উপদেষ্টারাও নিন্দা এবং প্রতিবাদ জানালো। ফলে এই সরকারের কাছ থেকে আসলে খুব বেশি কিছু আর আমরা প্রত্যাশা করতে পারছি না। দেখেন, ঐকমত্য কমিশনের কথা বলছিলেন রাশেদ খান। ঐকমত্য কমিশনে আমরা মূলত সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট সেগুলোর উপরে আলোচনা করেছে। অন্যান্য আরও অনেকগুলো কমিশন গঠিত হয়েছে এবং অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় মানে কমিশনের টোটাল রিপোর্টে যা এসছে সেগুলো আপনি নির্বাহী আদেশ কিংবা অধ্যাদেশের মাধ্যমে আপনি এখনই করে ফেলতে পারেন। এর জন্য আপনার পরবর্তী পার্লামেন্টের জন্য ওয়েট করার দরকার নাই, সাংবিধানিক কোনো বিষয় সেখানে নাই। কিন্তু সেগুলোও এখন পর্যন্ত এই 9 মাস ধরে ঐকমত্য কমিশন কাজ করেছে, কিন্তু যে বিষয়গুলোর জন্য আপনার ঐকমত্য কমিশনের প্রয়োজন নাই, আপনি অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে করতে পারেন, সেগুলোও এখন পর্যন্ত হয় নাই। আমি সারওয়ার তুষারকে আজকে এখানে পেয়েছি, আমি মানে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নিজেও ভাবছিলাম যে আসলে সারওয়ার তুষারকে আর কতদিন পাবো, কারণ তারা তো ইতিমধ্যে 2টো টিভি চ্যানেল পেয়ে গেছেন, বাংলা ভিশনের পরে আসবেন কিনা জানি না। তো এখন বিষয় হলো যে ধরেন এই যে কিভাবে টিভি চ্যানেলগুলো দেয়া হবে তার জন্য একটা নতুন সম্ভবত কোনো একটা পদ্ধতি একটা কিছু হওয়ার কথা ছিল, কারণ মিডিয়া কমিশন গঠিত হয়েছিল, তো গণমাধ্যম সংস্কার কমিশন। সেই কমিশন কি রিপোর্ট দিল এবং সেখানে আসলে কি আসলো যে পরবর্তীতে কিভাবে টিভি চ্যানেলগুলো দেওয়া হবে, বাস্তবায়ন এখন পর্যন্ত হলো না। বাস্তবায়ন না হওয়ার পরে আমরা দেখলাম যে আমরা এখন সারওয়ার তুষারকে হারিয়ে ফেলবো হয়তো কয়েকদিন পরে, নিজেদের টিভি চ্যানেলে অবশ্যই যাবেন, হয়তো অন্যান্য জায়গায় আসবেন না। তো এই পরিস্থিতি যখন আসলে আমাদের সামনে আছে তখন এই সরকারের কাছে খুব বেশি আর আসলে আমরা প্রত্যাশা করতে পারছি না। আপনার কাছে আসবো সারওয়ার তুষার, যে সরকারের কাছে আর বেশি প্রত্যাশার কিছু নেই এবং আপনার ব্যাপারে যে মন্তব্য আপনাদের ব্যাপারে জবাব তো নিশ্চয়ই দিবেন। আমি খুশি হয়েছি। আপনাকে ধন্যবাদ ও সহ আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। না, এটা তো উনি আমার ভাই আমাকে একটু খোঁচা মেরেছেন, ওইটাতে না যে আমরা সিরিয়াস আলোচনাটা করি। যে আসলে তো বাংলাদেশে এই যে সরকার যেটা আসছে এবং 53 বছরের যে রাষ্ট্র, এটাকে এই 1 বছর সরকার এবং যে ধরনের সরকার যারা এই সরকারের অংশ হয়েছেন তাদের পক্ষে এই রাষ্ট্রকে এই 1 বছরের লাইনে আনা সম্ভব না। তবু তারা চেষ্টা করতে পারতেন যেটুকু পরিবর্তনের জন্য কাজ করা যায়, বিশেষত যেগুলো শাসনতান্ত্রিক এবং প্রশাসনিক সংস্কার, এইগুলোতে যতটুকু আমাদের দেশকে এগিয়ে নেওয়া যায়। কারণ এই যে আজকে যে মিরপুরের ঘটনা, এই মিরপুরের ঘটনায় মানে এই ধরনের বিস্ফোরণ বাংলাদেশ তো নতুন না, এটা ঘটেই সবসময়। হ্যাঁ, এবং এইগুলোকে আমরা রাশেদ খান ঠিকই বলেছেন যে এগুলোকে দুর্ঘটনা বলার কোনো সুযোগ নাই, কারণ এগুলো যখন নিয়মিত ঘটে তখন এটা অবশ্যই এক ধরনের কাঠামোগত হত্যাকাণ্ড। এবং আপনি যদি একটু খোঁজ নেন যে এখানে ওই কারখানাটার মালিককে কিংবা কিভাবে অনুমোদন পেল, পাশে যে রাসায়নিক কারখানা এবং বিস্ফোরণ, সব কিছু মিলিয়ে আপনি দেখবেন যে এগুলো আসলে ঘুষ, লেনদেন ইত্যাদির মাধ্যমেই এখানে এই অনুমোদনগুলো দেওয়া হয়েছে। আপনার এটা তো ঢাকার ঘটনা, এই 2 দিন আগে একই ধরনের ঘটনা যেহেতু জেলা শহরে হয়েছে ফলে অত আলোচনা হয় না। নরসিংদীতে ওই মানে রাস্তার ইয়েতে অবৈধ একটা কারখানা দিনের পর দিন দিবালোকের মতো সবার চোখের সামনে আছে, কিন্তু কোনো ধরনের এটার বিরুদ্ধে কোনো স্টেপ নেই। তারপর এটা কি হলো, বিস্ফোরণ ঘটলো, এবং বিস্ফোরণ ঘটার পর সবাই জানতে পারলো যে অবৈধ কারখানা। তো এই ধরনের এইগুলো ঘটেই চলেছে বাংলাদেশে, নতুন না। এবং কিন্তু এটার জন্য আপনার একটা ঘটনা ঘটবে, তারপর আমরা তদন্ত কমিশন করব, কিছু লোককে ধরবো, এভাবে তো হবে না। এইগুলোর অনুমোদন প্রক্রিয়া আটকাতে হবে, এবং যারা এইগুলোকে এভাবে অনুমোদন দেন ঘুষের বিনিময়ে কিংবা অন্যান্য সুবিধার বিনিময়ে, তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং আইন হতে হবে খুব শক্ত। এবং সেই আইন করার জন্যই আপনার এই শাসনতান্ত্রিক পরিবর্তনটা খুব দরকার, যেটার কিছুটা, পুরোটা বলা যাবে না, কিছুটা জুলাই সনদের মধ্যে আনার চেষ্টা হচ্ছে, যে এক ধরনের প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক সংস্কার, যেটা আমরা মনে করছি যে বাংলাদেশকে আগের তুলনায় অন্তত কিছুটা বেটার জায়গায় নিয়ে যাবে। যদিও মানে আগের 2জন আলোচকের কথা এটা এসেছে যে পুরোপুরি কিন্তু ওই জিনিসগুলো আমরা হয়তো পাচ্ছি না, এবং এখনও ঐক্যমত্য পুরোপুরি হয়েছে সেটা বলা যাবে না। তবু যতটুকু হয়েছে সেটা যথেষ্ট অগ্রগতি। এখন এই সরকারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তার বাহিনী হামলা করলে সে ওই বাহিনীর বিরুদ্ধে বিবৃতি দেয় কিংবা তারা নিন্দা জানায়,
এবং সে কোনো ব্যবস্থা নেয় না কোনো ক্ষেত্রে, এবং এই কমিশনের ক্ষেত্রেও যে সমস্ত জায়গায় আলোচনা ঐক্যমত্য হয় নাই, সরকারের যেটা পজিশন আমার মনে আছে, রাশেদ খান সর্বশেষ দিন অন্তত কয়েকবার ফ্লোর নিয়ে একই কথা বলেছেন যে আপনারা সিদ্ধান্ত নেন, আমরা যতটুকু উই আর এক্সস্টেড, মানে আমাদের যতটুকু ঐক্যমত্যের আসা উচিত তার চেয়ে বেশি আমরা চলে আসছি, কিন্তু এইবার শেষ করেন ওই যে হ্যাঁ এর চেয়ে বেশি আমরা আমাদের পক্ষে আর ঐক্যমত্য হওয়া সম্ভব হবে না। আপনি আমাকে আবার দিবেন ফ্লোর, আমি আবার একই কথা বলবো, প্রত্যেকে কিন্তু রিপিট করবে, কারণ প্রত্যেকেই মানে তার সৃজনশীলতার পরাকাষ্ঠা দেখিয়ে ফেলেছে, এরপরে আপনি তার কাছ থেকে আর কিছু আশা করতে পারেন না, সবাই ওই একই কথা ঘুরে ফিরে আসবে। ফলে ইউ হ্যাভ টু টেক আ পজিশন, অথবা আমরা বলেছিলাম যে আপনি এক পাতার একটা প্রস্তাব দেন আমাদেরকে লিখিত, আমরা সেটার উপর আলোচনা করি, সারা দিন ব্যাপী ধরে সবাই ওই মানে 2000 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আসার দরকার নেই, মানে আমরা একদম কংক্রিট আলোচনাটা করি, সেটা তারা মানে করে নাই। এবং এইখানেই আমরা মনে করি যে সরকারের অপারগতা, এবং আসলে এই সরকারের পক্ষে এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব না। এই ধরনের সরকার যে হয়েছে সেটা আবার আরেকটা ভিন্ন কাহিনী, যে কেন এই গণঅভ্যুত্থানের পরে এইরকম একটা সরকার হলো। জি, নীলুফার চৌধুরী মনি, রাজনীতির মাঠে পিআর, গণভোট সহ নানা দাবিতে পাল্টাপাল্টি উত্তাপ আছে, রাজনীতিতে উত্তাপ আছে। পিআর পদ্ধতির দাবিতে এবং গণভোটের দাবিতে নির্বাচনের আগে আজকেও জামাত সহ 7টি ইসলামী দল মাঠে মানববন্ধন করেছে। আপনারা বলছেন মানে বিএনপি বলছে যে পিআর দেশের মানুষ বোঝে না, জামাত তো বলছে যারা পিআর বোঝে না সেই মানে সেটা কোনো দায়িত্বশীলদের কথাই হতে পারে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পদত্যাগ চাইতে শুরু করেছে, সবগুলো জামাতের মন্তব্য। এই যে পিআর নিয়ে যে একটি দূরত্ব তৈরি হলো, দেখেন এটা দুঃখজনক। এটা দুঃখজনক এই জন্য যে পিআর কিন্তু তারা প্রথম দিক থেকেও এটা বলে নাই। এটা তো সত্যি যে বাংলাদেশের মানুষ পিআর নিয়ে এত চিন্তা ভাবনা করেছে, তারা জানে আমরা যদি রাজনীতি না করতাম, আমরা যদি রাজনীতির ব্যাপারে পড়ালেখা না করতাম, আমরাই কতটা বুঝতাম। আপনি সাংবাদিকতা না করলে, প্রত্যেক দিন একই গদবাঁধা কথা না বললে আপনিই বা কতটা বুঝতেন, বা এটা নিয়ে আমাদের মাথা ব্যথায় কতটা ছিল। তো বাংলাদেশের সব মানুষ তার রাজনীতি করে না, বা সব মানুষের এই নিয়ে মাথা ব্যথাও নাই। সো হঠাৎ করে সংস্কার নিয়ে যখন কথা বলছিল তখনও পিআরটা ছিল না, হঠাৎ এই পিআর আসছে। আর সে প্রথমেই ছিল বিএনপি যেটা বলেছিল, বিএনপি সহ সব অনেক দল, যে উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, এইসব নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মধ্যে একটা ক্ষমতার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা করার কথা হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ কথাগুলো হয়েছে। তারও অনেক পরে পিআর আসলো হঠাৎ করে। এটা কেন এটা দিল আমরা জানি না। যে জামাত পিআর নিয়ে কথা বলছে তারাই কিন্তু আপনার 300 আসনে মনোনয়নও দিয়ে ফেলেছে। তারা নির্বাচনী প্রচারণাও শুরু করেছে অনেক আগে থেকে। তারা নারী আপনার ইসেদেরকেও ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি পাঠাচ্ছে। সেইখানে তারা আবার পিআর নিয়েও আন্দোলন করছে যে পিআর না হলে তারা নির্বাচন করবে না। আন্দোলনের এই যে হুঁশিয়ারি দিচ্ছে, বিভিন্ন জায়গায় আপনার প্রোগ্রাম করছে তারা। এখন এই পিআর তো সম্ভব না। এই পিআর জনগণের বুঝতে অনেকটা সময় লাগবে। বিশ্বের যে দেশগুলোতে পিআর পদ্ধতি আছে কোনোটাই ভালো কোনো ফলাফল নিয়ে আসতে পারে নাই। উন্নত দেশগুলোই পারে নাই। আপনি প্যালেস্টাইনের কথাই ইসরায়েলের কথাই যদি ধরেন, আপনি সেটাই কতটা উন্নতি হয়েছে, কিংবা আপনি যদি নেপালের কথা ধরেন, আমি একটা উন্নত দেশ এবং একটা অনুন্নত দেশের কথা বললাম, যেখানে আপনার 17 বছরে 13 বার নির্বাচন হয়েছে, 14 বারের ঘোষণা দেওয়া হয়েছে। তো এই যে এই জায়গাগুলোয় ওনারা কথা বলছে পিআর পদ্ধতি ছাড়া তারা ভোটটা আপনার মার্কা, আপনার দলকে ভোট দিবে, কোনো মানুষকে না। এটা কি হয়? বাংলাদেশের সিস্টেমটা এমন, বাংলাদেশের মানুষ তার প্রার্থীকে চিনতে চায়, তার প্রার্থীকে সে খুশি হয়ে ভোট দিতে চায়, এবং প্রার্থী যখন ভোট পাওয়ার পরে তার সাথে কমিউনিকেশন কমিয়ে দেয় তখন প্রার্থীকে মন ভরে গালাগালি করে এবং পরবর্তীতে সেই প্রার্থী বিপুল ভোটে ফেল করে। তো এটা বাংলাদেশের মানুষ এইখানে অভ্যস্ত। সেই জায়গায় আপনি মনে করেন আপনি 100 জনের নাম দিবেন, আপনি একজন 2 লাখ ভোট পায় ফেল করবে, আরেকজন 10,000 ভোট পায় পাশ করবে। এটা তো হতে পারে না। এইভাবে একটা দেশের এটা চললেও এই সিস্টেমের মধ্যে অনেক রকম সংস্কার এনে বসে জনগণ যদি চায় সেটা, এটার জন্য একটা লেন্দি প্রসেস। পিআর আপনারা হঠাৎ করে বললেন আর পিআর আপনারা মানবেন না, জামাত পিআর ছাড়া নির্বাচন করবে না, এই যে এবং গণভোটের সময় নিয়ে আপনাদের মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে যে বিরোধ, এই বিরোধ যদি না মেটে তাহলে তো নির্বাচন কি এক ধরনের
শঙ্কার মধ্যে পড়ছে কিনা? নির্বাচন তো এখনো শঙ্কার মধ্যেই আছে, শঙ্কা ছাড়া নির্বাচন আছে নাকি? এই 4 মাস এখন নির্বাচন থাকার বয়স আছে, সেই 4 মাসের মধ্যেই কত কিছু সরকার কারণে অকারণে প্রত্যয় যোগ করে হবেই, ওইখানে একটা বড় শঙ্কা থাকে, কাজ করে। দেশের বাইরে গেলে একরকম বলেন, দেশের ভিতরে থাকলে একরকম বলেন। একবার আওয়ামী লীগকে স্থগিত নিষিদ্ধ করেন, একবার স্থগিত বলেন, আবার বলেন যে কোনো মুহূর্তে স্থগিতাদেশ উঠে যেতে পারে। এই এক সরকারের মুখেই কত রকম কথা। তারপরে তো দলগুলো আছে যারা পিআর চাচ্ছে, যারা গণভোট চাচ্ছে, আপনার জুলাই সনদ নিয়ে। আমরা তো গণভোটে প্রথমে রাজি ছিলাম না, তারপরেও আমরা কিন্তু দলগুলোর কথা চিন্তা করে যে ঠিক আছে প্রত্যেকেই চায়, আচ্ছা ঠিক আছে। তো একদিনে হলে সমস্যাটা কোথায়? আপনার ওই দিনই এমপিরা তো ইমপ্লিমেন্ট করতে পারবে না সেটার উপর। এমপি তো হবে আরও 3 দিন পরে, গেজেট হওয়ার পরে, ভোট গণনার 3 দিন পরে, 3 দিনের মধ্যে, তারপরে শপথ নিবে, শপথ নেওয়ার পরে এমপি হবে। তো তাদের এত ভয়টা কিসের আমরা জানি না। এবং তারা মনে করে যে তারা যা বলবে ওটা শোনার নামটাই বোধহয় রাজনীতি, আর সবাই যা বলবে তার শুনতে হবে না। এই ধরনের আপনার স্বৈরাচার মনোভাব তো পতিত সরকারের ছিল। জি, মোহাম্মদ রাশেদ খান, যে পিআর, গণভোট, নানা দাবি, শঙ্কায় নির্বাচন। হ্যাঁ, নির্বাচন নিয়ে এক ধরনের সংকট আছে, কারণ আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম তারা বিভাজিত। আমরা আসলে ওই আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের যে ধরনের রাজনীতি আমরা দেখেছি, আওয়ামী লীগ সবসময় বিএনপি জামাতকে শত্রু মনে করত। তো আমার কাছে মনে হচ্ছে এখনকার যে রাজনীতি, গণ অভ্যুত্থানের যারা শক্তি, একে অপরকে আমরা শত্রু মনে করি এবং আমরা জনগণের কথা যতটা না চিন্তা করি তার থেকে ক্ষমতার কথা আমরা বেশি চিন্তা করি। দেখেন, এখন নিম্নকক্ষে পিআর নিয়ে আন্দোলন হচ্ছে, তো আন্দোলন সংগ্রাম হতেই পারে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু আমার কথা হলো যে এখনও তো আলোচনা চলছে, বা জাতীয় জুলাই সনদের স্বাক্ষরের একটা সময় নির্ধারণ করা হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেখানে শুধুমাত্র উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা হয়েছে। তো জামাত বা অন্যান্য দলগুলো যদি মনে করতো যে আমরা নিম্নকক্ষে পিআর চাই, শুরু থেকেই তারা বয়কট করতো। তারা বলতো ঐক্যমত্য কমিশনে আমরা আসবো না, অবশ্যই এখানে নিম্নকক্ষে পিআর নিয়ে আলোচনা করতে হবে। এখন তারা বলছে নিম্নকক্ষে পিআর নিয়ে গণভোট করতে হবে। তো এখন সরকার একটা ফিনিশিংয়ে এসেছে, তাই না? তো এখন যদি নতুন নতুন দাবি আমি উত্থাপন করি, আপনি করেন, এনসিপিকে আমি ধন্যবাদ জানাই যে তারা আসলে এই ঐক্যমত্য কমিশনকে এক ধরনের তারা গণপরিষদ মনে করেছে, যেটা তাদের বক্তব্যে আমি দেখেছি, এবং তারা তাদের ওই দাবি থেকে ফিরে এসেছে, খুবই ভালো। বিএনপি ফিরে এসেছে তাদের 106 হাইকোর্টের মতামত গণভোটের ক্ষেত্রে, এবং জামাতও ফিরে আসতে বাধ্য হয়েছে বিশেষ সাংবিধানিক অর্ডার। দেখেন, জামাতের যারা ঐক্যমত্য কমিশনে যেত তারা বলতো যে সংবিধান অর্ধেক আছে, অর্ধেক নাই। তো অর্ধেক সংবিধান দিয়ে আপনি কিভাবে বলেন যে বিশেষ সাংবিধানিক অর্ডার? তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আসলে সেখান থেকে ফিরে এসেছে। আমার কাছে মনে হয় যে এইভাবে হয়তো তারা আরও অনেক জায়গা থেকে ফিরে আসবে। এখন আপনি নিম্নকক্ষে পিআর নিয়ে যে কথাগুলো আসলে আমি সবসময় বলি, আবারও রিপিট করে, যেহেতু আপনি প্রশ্ন করলেন, দেখেন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই যে হট্টগোল শুরু হয়েছে, তো মাঝে মাঝে মনে হয় যে আসলে কোনো আসলে প্রার্থী দরকার নেই, দল থাকবে, মার্কা থাকবে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের আয়োজন করবে, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবে, তাই না? কোনো ঝামেলা হলো না, টাকা পয়সা খরচ হলো না। তো এটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয়। আর যেখানে প্রার্থী থাকবে, আমার কথা স্পষ্ট, সেখানে প্রতিযোগিতা থাকবে, সেখানে হার জিত থাকবে, হয় আপনি বা আমি। মানে আপনি কি করলেন যে আমার ভোট দিয়ে আপনাকে এমপি বানাই দিব, এটা তো নিম্নকক্ষে পিআরের সিস্টেম, এটা তো হইতে পারে না। বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না। নিম্নকক্ষে পিআর হলে কি হয়? নিম্নকক্ষে পিআর হলে মূলত যেটি হয় যে স্টেবল গভর্নমেন্ট হয় না, তাই না? সকাল বিকাল এমপিরা কেনাবেচা হয়। আপনার মানে মনে করেন যে নেপালের যেটা, এখন আমি সংখ্যাগরিষ্ঠতা পাবো না, সরকার আমি কিভাবে গঠন করবো? আমাকে জামাতের উপর আমাকে ডিপেন্ড করতে হবে, আমাকে এনসিপির উপর ডিপেন্ড করতে হবে। এখন আমি এই ডিপেন্ড করব নাকি তাদের চাওয়া পূরণ করবো, নাকি আমি দেশ চালাবো? এটা তো হইতে পারে না। বরং এই পিআর এর মাধ্যমে বড় দল তৈরি হওয়ার সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা দল পার্সেন্টেজের উপর, মানে সে মনে করে 5% পাইতে হবে, সংসদে থাকতে হবে কোনো রকম। এই যে বিএনপি এবার ক্ষমতায় গেল, তো আরেকটা দল চিন্তা করতে পারে পরবর্তীতে আমি ক্ষমতায় যাব সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, সেই চিন্তা না করে আমাকে 5% ভোট পাইতে হবে, 10% ভোট পাইতে। আমার কাছে নিম্নকক্ষে পিআরের কাছে মনে হয় যে এইটা আসলে ভাবা উচিত যে নিম্নকক্ষে পিআরের চিন্তা যখন মাথায় ঢোকে, বড় হওয়ার যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা নিজে নষ্ট করা হয়। এছাড়া দেখেন, এই যে গণভোট নিয়ে যেই, হ্যাঁ, গণভোটের প্রসঙ্গে আসবো, আমি পিআরটা শেষ করি।
এই যে নিম্নকক্ষে পিয়ারের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীরা তারা কিভাবে নির্বাচন করবে, যারা অনিবন্ধিত দল তারা কিভাবে নির্বাচন করবে, শুধুমাত্র নিবন্ধিত দল ছাড়া তো কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা তো সবসময় বলে এসেছি যে কোনোভাবে মার্কা দেখে না, ব্যক্তির ইমেজ দেখে ভোট দেন। তো আপনি পিয়ারের মাধ্যমে তো সেই ব্যক্তির ইমেজ কাজ করে না। এছাড়া বাংলাদেশে তো ইসলামিক দলগুলো রয়েছে। এখন হিন্দুরা যদি মনে করে বা বৌদ্ধ খ্রিস্টান তারা যদি মনে করে আমরা প্রত্যেকে আলাদা আলাদা দল করব, তখন হিন্দু ভোটগুলো সেই আপনার হিন্দুদের যারা নেতা থাকবে তাদের সেখানে যাবে। আবার এদিকে ইসলামিক দলগুলো বলবে মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বকারী দল আমরা। তো সেক্ষেত্রে ধর্মীয় বিভাজন, এছাড়া আপনি দেখেন জাতিগত বিভাজন সৃষ্টি হবে কিভাবে। আমাদের যারা পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় রয়েছে তারাও একটি দল গঠন করতে পারে। তো এইভাবে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিভিন্ন জাতিগত গোষ্ঠী তারা কিন্তু আলাদা হয়ে নানান ধরনের সংকট সৃষ্টি হতে পারে, এক ধরনের দাঙ্গা সৃষ্টি হতে পারে। এই কথাগুলো বিবেচনায় রেখে ঐক্যমত কমিশন তারা কিন্তু আসলে নিম্নকক্ষে পেয়ার নিয়ে আলোচনা করে নাই, এবং এটা তাদের সাথে আমার বিভিন্ন সময় আলোচনা হয়েছে, তারাও এই কনসার্নগুলো তাদের মধ্যে রয়েছে। তো সেই জায়গায় বাংলাদেশে আসলে নিম্নকক্ষে পেয়ার বাস্তবসম্মত না। অধিকাংশ দলের পক্ষ থেকে সেখানে উচ্চকক্ষে পেয়ারের কথা বলেছে। আমরা বলেছি, এনসিপি বলেছে, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, নাগরিক ঐক্য যারা রয়েছে সবাই বলেছে। এটা নিয়ে আলোচনা চলছে। এখন বিএনপি সাথে জামাতের সাথে আমি যতটুকু শুনলাম যে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে 50% আসলে আসনের অনুপাতে পেয়ার আর 50% ভোটের অনুপাতে পেয়ার। এখন এটা ফাইনালি কি হয় আমরা কেউ জানি না। আর একটি গণভোট বললেন, দেখেন আমাদের দলের পক্ষ থেকে, হ্যাঁ শেষ করি, আমাদের দলের পক্ষ থেকে না, অধিকাংশ দলের পক্ষ থেকে, এমনকি সরকারের পক্ষ থেকে আমাদের সামনে একটি প্রস্তাবনা হাজির করা হয়েছে। একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে জুলাই জাতীয় সনদের উপর ভোট, গণভোট। তো আপনি যদি আলাদাই 4 মাসের মধ্যে কি আপনি আগে ইলেকশন করতে পারবেন? একটা ইলেকশনের যে খরচ, বাংলাদেশের সেই অর্থনৈতিক অবস্থা আছে, সুতরাং বাস্তবতার আলোকে আপনাকে কথা বলতে হবে। পুলিশ এখনই ফিট হয়নি, পুলিশের প্রশিক্ষণ দিচ্ছে। তো এই পুলিশ দিয়ে আপনি নভেম্বর ইলেকশন করবেন, এরপর ডিসেম্বর ইলেকশন। মূলত যারা গণভোটটা আগে চায় তাদের উদ্দেশ্য ওই ফেব্রুয়ারিতে যাতে নির্বাচনটা না হয়, নির্বাচন পিছানোর উদ্দেশ্যে এই ধরনের নতুন নতুন দাবি সামনে আনছে, আর কোনো দাবি না। সাকিব আনোয়ার, যে নির্বাচন পিছানোর উদ্দেশ্যে নতুন নতুন দাবি কিনা, আর যদি নির্বাচন নাই হয়, নির্বাচন পিছাতেই হয়, সেইখানে একটি বড় অনিশ্চয়তার জায়গা। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন মানে জাতীয় সংসদ নির্বাচন যদি না হয় তাহলে দেশ ভয়াবহ রকম একটা সংকটে পড়বে। এবং এই কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ঐক্যমত্য কমিশনের কথা বারবার আসছে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, যিনি মূলত পুরোটা কন্ডাক্ট করেছেন, আলী রিয়াজ, তিনি বলেছেন যে মানে আমাদের মানে শুধুমাত্র আমাদের জাতীয় সংকট না, আন্তর্জাতিকভাবে আমরা একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়ব, আমাদের সার্বভৌমত্ব সংকটের মধ্যে পড়তে পারে। এবং এটা সত্যি যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা কোনো কারণে পিছিয়ে যায়। কিন্তু এখন বিষয় হলো ঐক্যমত্য কমিশনে পিআর পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয় নাই, মানে জেনারেল অ্যাসেম্বলিতে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয় নাই। কিন্তু আপনি যদি নতুন নতুন বিষয়কে সামনে নিয়ে এসে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান তাহলে আপনি যে কোনো কিছুই আসলে সামনে আনতে পারেন। দেখেন জামাত সহ 7টা দল, জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটা দল মিলে যে আন্দোলনটা করছে, আজকে তাদের একটা মানববন্ধন ছিল। তাদের দাবিটা কি? জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, ওর মধ্যে আবার পিআরও আছে। তো আপনি নিজেই তো আসলে কন্ট্রাডিক্ট করছেন। জুলাই সনদের মধ্যে কোথাও তো আসলে জেনারেল অ্যাসেম্বলিতে পিআর এর কথা নাই। মানে আমি তো এখন দ্বিকক্ষ বিশিষ্ট জুলাই সনদের কপি আপনাদের সবগুলো সবার কাছে আছে। হ্যাঁ, জুলাই সনদের ভেতরে তো আপনার পিআর পদ্ধতির নির্বাচনের কথা নাই। তাহলে আপনি নিজেই তো আসলে আপনার আন্দোলনে, আপনার যে মানে যে স্লোগানে আপনি আন্দোলন করছেন, যে দাবিতে আপনি আন্দোলন করছেন, সেখানে তো নিজেই আপনি কন্ট্রাডিক্ট করছেন। আপনি কয়েকটা বক্তব্যের কথা বলছিলেন, এই মানববন্ধন থেকে এসছে একটা বক্তব্য এরকম এসছে, জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন অনেক উপদেষ্টার কণ্ঠ রেকর্ড আছে। আমি জানি না যে এনটিএমসির নতুন মহাপরিচালকের দায়িত্ব তিনি পেয়েছেন কিনা। আমরা আগের সরকারের সময় দেখতাম যে এই ধরনের নানান কণ্ঠ রেকর্ড থাকতো এবং সেগুলো বাজানোর কথা বলা হতো, কখনো কখনো আমাদের বাজানো হতো। এখন হঠাৎ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলে এরকম কণ্ঠ রেকর্ড আছে। যদি আমরা জানি যে সরকারের বিভিন্ন জায়গায় তাদের একটা শক্ত অবস্থান আছে, এটা ঠিক, এটা তো নানান সময় আসলে সেটা প্রমাণিত হয়েছে। এখন এনটিএমসির মতো জায়গাগুলো বা এই ধরনের যে জায়গাগুলো আছে সেসব জায়গায় তাদের আসলে কতটুকু হোল্ড আছে আমরা জানি না, হয়তো বা আছে, না হলে এই ধরনের কথা তো আসলে বলবার কথা না। আর পিআর এর কথা বারবার আসে, তখন এই দলগুলো বলার চেষ্টা করে পৃথিবীর 92টা দেশে পিআর আছে। ভাই 100টা দেশে পিআর থাকুক, আপনাকে এইটা মাথায় রাখতে হবে, পৃথিবীতে মাত্র একটা মাত্র দেশ বাংলাদেশ যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন হইতে পারে না। পৃথিবীর একটা মাত্র দেশ। আপনাকে বুঝতে হবে যে আমরা ডেমোক্রেসির কোন জায়গাতে অবস্থান করছি। আপনি 92টা দেশে মানে আপনি উদাহরণ দিচ্ছেন, আপনি এটা মাথায় রাখেন যে আমরা পৃথিবীর একমাত্র দেশ, এবং সীমিতভাবে হয়তো পাকিস্তানে আছে, পৃথিবীর একমাত্র দেশ যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া 14, 18, 24-এর মতো নির্বাচন হয়। এই দেশে আপনি এখন নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারেন, আনতেই পারেন। আপনি যদি দেশকে অস্থিতিশীল করতে চান, আর শুরুতে যেটা বলছিলাম যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটাকে আপনি কোনো কারণে বানচাল করা বা পিছিয়ে দেওয়ার কোনো একটা পায়তারা করেন,
হয়তো আপনি মনে করছেন তার মধ্য দিয়ে যেটা আসবে সেটা হয়তো আপনার প্রতিপক্ষকে ঘায়েল করবে, তারপরে রাজনীতির মাঠে আর কেউ থাকবে না, আপনি একাই দাঁড়িয়ে থাকবেন। ওই জায়গাটা ভুলে যান, বিপদে আপনারাও পড়বেন। জি স্যার, তুষার, যে ঐকমত বা একমত না হলে বিপদ সবার, এবং নির্বাচন যদি বিলম্বিত হয় না হয় সেখানেও বিপদ সবার। অবশ্যই, এবং ইলেকশন এখন আর বিলম্বিত হওয়ার না হওয়ার কোনো সুযোগই নাই। ইলেকশন ফেব্রুয়ারিতেই হতে হবে, এবং ইলেকশন ফেব্রুয়ারিতে না হলে আমরা যে ধরনের সংকটের মুখে পড়ব, এখন পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়াইছে যে আমরা যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না করতে পারি তাহলে জুলাই সনদ সংস্কারটাও আমরা করতে পারবো না, হারিয়ে ফেলবো। কারণ কি, খুব পরিষ্কার, আমি যদি খোলামেলা করেই বলি যে ইলেকশন হবে না তাহলে কি হবে? শূন্য বলে তো কিছু থাকবে না, আপনাকে কিছু একটা ওই জায়গাটা টেক ওভার করবে। টেক ওভার করলে কিন্তু আমাদের যে কনসেনসাস, পলিটিক্যাল কনসেনসাস, এবং তার ভিত্তিতে আমরা যে এক জায়গায় এসেছি, এবং বাস্তবায়ন পদ্ধতিতে কিছু টেকনিক্যাল বিষয়ে দ্বিমত বাদ দিলে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়েছে যে আদেশ হবে, আদেশের পরে গণভোট হবে, গণভোটের পরে জুলাই সনদে তো বাস্তবায়নের পদ্ধতিটা উল্লেখ থাকছে না। জুলাই সনদে নাই, কিন্তু আলাদা করে জুলাই হবে বাস্তবায়ন পদ্ধতি হবে, মানে বাস্তবায়ন আদেশ দেওয়া হবে একটা। আচ্ছা, অঙ্গীকার নামার মধ্যে এটা থাকলে ভালো, আমরা হয়তো সে অবজারভেশনটা দেবো যে গণভোটের মধ্যে যে বাস্তবায়ন করবেন সেটা উল্লেখ থাকলে ভালো। কিন্তু সেটা বাদ দিলেও আপনার জুলাই সনদ হয়ে গেছে, বাস্তবায়ন পদ্ধতির বিষয়ে একমত হয়েছে সবাই। এখন এই জিনিসটাই কিন্তু আপনার ভেস্তে যাবে পুরোপুরি যদি ইলেকশন না করতে পারি। ফলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ইলেকশন করা দরকার। এবং এখানে আরেকটা জিনিস কিন্তু আমরা একটা প্রত্যেকেই, যেহেতু আমরা নিজেরা এর মধ্যে আছি, আমরা হয়তো অনেক সময় টের পাই না, আমরা নিজেরা কিন্তু অনেক বড় ইতিহাসের মধ্য দিয়ে যাচ্ছি। এই যে ধরেন বাংলাদেশের ইতিহাসে অনেকবার গণঅভ্যুত্থান হয়েছে, 69-এ, 90-এ, এবং প্রত্যেকটাই খুব ঐতিহাসিক, প্রত্যেকটাই তীব্র। কিন্তু তার মধ্যে আবার ওই সকল গণঅভ্যুত্থানে অংশ নেওয়া লোকেরাই বলেছেন যে 24শে গণঅভ্যুত্থান যে কোনো বিবেচনা অনেক তীব্র, অনেক ব্যাপক। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে এটাই বাংলাদেশের প্রথম গণঅভ্যুত্থান হতে যাচ্ছে যেটার একটা সাংবিধানিক স্বীকৃতি থাকবে। কিভাবে? কারণ আপনি জুলাই ঘোষণাপত্র যেটা দেয়া হয়েছে ওই দক্ষিণ প্লাজায়, সেটা তফসিলে ঢুকবে সংবিধানের, এই জুলাই সনদ তফসিলে ঢুকবে। এটার মানেই হচ্ছে, এবং সেখানে কিন্তু আপনি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ইতিহাস সব লিখেছেন ভূমিকার মধ্যে, তার মানেই হচ্ছে যে এই গণঅভ্যুত্থান একটা সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় ঘটনা। আপনি জানেন যে 72-এর সংবিধান, যেটা মুক্তিযুদ্ধের পরে প্রাপ্ত একটা সংবিধান, সেখানে কোথাও মুক্তিযুদ্ধ শব্দটা উল্লেখ নাই। অনেক পরে এসে তফসিলে ঢোকানো হয়েছে এই পঞ্চদশ সংশোধনীতে, কিন্তু এর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধ শব্দটা কিন্তু উল্লেখ ছিল না, প্রিএমবেল সহ অন্যান্য জায়গায়। তো এই কারণেই এটা খুব ইম্পর্টেন্ট এবং একটা ঐতিহাসিক মুহূর্ত। এটাকে কোনোভাবেই কোনো ধরনের হটকারিতা করে, কোনো ধরনের মানে গোষ্ঠী স্বার্থের দ্বারা তাড়িত হয়ে এটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। লাস্ট এটা যেটা বলবো পিআর নিয়ে, সেটা হচ্ছে যে এই যে এখন আমরা উচ্চকক্ষের পিআর এটা স্টাবলিশ করতে হিমশিম খাচ্ছি, এর মধ্যে নিম্নকক্ষের পিআরটা এনে কোনো দায়িত্বশীল আচরণ জামায়াত ইসলাম করেছে বলে আমরা মনে করি না। বরং দুটোই কি হয়েছে, আপনি দেখবেন যে যখনই তারা পিআরের ইস্যুটা নিয়ে এসছে তখন আর উচ্চকক্ষের পিআরটা কেন চাওয়া হচ্ছে, খুব স্পেসিফিক কারণে উচ্চকক্ষের পিআরের কথা এসেছে। উচ্চকক্ষের পিআর কিন্তু আইন প্রণয়ন করবে না, তার খুব সুনির্দিষ্ট ভূমিকা দেওয়া আছে। কিন্তু আপনি যখন পিআর লাগবে নিম্নকক্ষে কথাটা নিয়ে আসলেন, তখন আলোচনা হলো লম্বা সময় ধরে এই টকশোগুলোতে যে পিআর কি যৌক্তিক কি অযৌক্তিক। দেখেন এখানে অযৌক্তিক খণ্ডন করতে হয়েছে দুজনকে, কিন্তু এটা তো এজেন্ডাতেই ছিল না। এজেন্ডাতে না থাকার কারণে আমাদের যেটা পাওয়ার কথা ছিল, যেটুকু উচ্চকক্ষে পিআর, সেটুকু কিন্তু আপনার মন্তব্য চেয়ে নেব। এনসিপিকে 19 অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বাছাই করতে হবে, নাহলে ইসি তার মতো করে সিদ্ধান্ত নেবে। আপনারা কি সিদ্ধান্ত? এটা কি অদ্ভুত না? মানে ইসি একটা মার্কা দিয়ে দিবে এই প্রশ্নটা সেটেল না করে। আমরা কি চেয়েছি? আমরা খুব সিম্পল কথা বলেছি যে আপনি যে আমাদেরকে দেবেন না, কেন দেবেন না, এই কথাটার একটা আইনি এবং সাংবিধানিক যুক্তি আমরা চাই, কারণ আপনি একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কিন্তু তারা বলছে আমরা ব্যাখ্যা দেবো না, আজকে বলছে প্রয়োজন নাই, এই ধরনের ল্যাঙ্গুয়েজ। এবং এই ধরনের ল্যাঙ্গুয়েজ তো এই কমিশনের একটা চরম অযোগ্যতার পরিচয় দিচ্ছে তারা। এবং তারা বলতেছে যে আপনার মার্কা আমি আপনাকে জোর করে দিয়ে দেবো, যেটা তোমার মার্কা। এটা কোনোদিন হয় নাকি? এবং এইটা করে তারা একটা আবারও দেশের মধ্যে একটা নতুন করে টানাপোড়েন সৃষ্টি করার চেষ্টা করছে। এটা তারা করতে পারে না, এবং তাদের এটা থেকে সরে আসা উচিত। এবং মানে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে হুঁশ থাকা উচিত একটা প্রতিষ্ঠানের, সেই জায়গায় আসলে এই সংকটটা নতুন করে কোনো সংকট তৈরি হবে না। জি, নিরুফার চৌধুরী মনে যে নতুন নতুন সংকট, সেই জায়গায় আবার বাংলাদেশের রাজনীতিতে এক্সিটের আলোচনা, সেফ এক্সিট, এই জায়গাগুলোতেই যে, এবং আজকে তো জামাতে একজন এটা বললেনই যে অন্তর্বর্তী সরকারের নানা উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, এবং সেফ এক্সিটের কথা তো প্রায় এক সপ্তাহ ধরে আসছে। এই যে সেফ এক্সিটের প্রশ্নটা আসবে কেন রাজনীতিতে? দেখেন, এটা ভীষণভাবে দুঃখজনক এই কারণে যে এই আপনি যদি হিসাব করেন যে 1-11 সরকাররাও কিন্তু সেফ এক্সিটে চলে গেছে। তারপরে ফ্যাসিস্ট সরকার, তাদেরকেও সেফ এক্সিটে চলে যেতে দেওয়া হলো আস্তে আস্তে করে, 600 কত জনকে আস্তে আস্তে করে দেওয়া হলো। তারপরে এখন আবার
এনারা তো আপনার আপৎকালীন সরকার হয়ে আসছিল, সারা জীবন ভালো ভালো কথা বলেছে, এনজিও চালিয়েছে। আজকে কি হলো, যে ছাত্ররা তাদেরকে বসালো সেই ছাত্ররাই আজকে এই কথাগুলো বলছে, এবং এই কথাগুলো তারা নিশ্চয়ই, তাদের কাছে অনেক ডকুমেন্টস না থাকলে তো তারা এই কথাগুলো বলে না। এবং সেটার উত্তরগুলো এমন যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা নিজেই বলছে আমার তো ছেলে মেয়ে সব এখানে, আমি কোথায় যাব, প্রত্যেক উপদেষ্টা। আবার এটাও আমরা পড়ি যে একজন উপদেষ্টা কাকে কাজ দিয়েছে 600-700 কোটি টাকার কোনো টেন্ডার ছাড়া, এটাই নাকি সেফ এক্সিট। এই জিনিসগুলো, তাহলে আমরা কিসের জন্য যুদ্ধ করলাম? এই যে এত দিন, এত ছেলের জীবন গেল, এত আপনার আহত, এখনো 20-30 হাজার ছেলে মেয়ের কোনো ফিউচারই নাই, তারা চোখে দেখে না, তাদের হাত নাই পা নাই, তারা এখনো হাসপাতালে। তাহলে এই মানুষগুলো তো আসছিল তাদের জন্য। আপনি একটা মিউজিয়াম বানালেন আপনার গণভবনকে, এটাই কি আপনার কাজ হয়ে গেল? সেটাও আপনি বানাইতে পারেন না 1-1.5 বছরে। আপনি এখন নিজেই চোর হিসেবে সাব্যস্ত হয়েছেন, কোথায় কি কথা বলছেন সেই কথা জামাত নিজেই বলতেছে। এটা না হলে তো আর বলার কথা না। বা ভয়টাই দেখাবে কেন, হুমকিটাই দিবে কেন? সেটার তো একটা কাজ থাকে। আপনি যদি জনগণের তরেই হতেন, আপনারা তো প্রত্যেকেই শিক্ষিত। এখানে কিন্তু আগের মতো না যে এমপি এলাকায় খুব জনপ্রিয় মানুষ দাঁড়াইছে, ভোটে পাশ করছে, লেখাপড়া জানে না, সে 900 আপনার কি বলে স্কুলের কথা বললে 900 স্কুল বলছে, রাতের স্কুলের কথা বললে। এটা না হয় একটা সময় এটা প্রযোজ্য ছিল, বাট আপনারা তো সবাই খুবই ভালো ভালো জায়গা থেকে পড়ালেখা করা, তাহলে শিক্ষা মানুষকে কিছুই দিতে পারলো না। এই শিক্ষা নিয়ে আপনারা বলছেন আমি যদি কোনোদিন বড় কিছু হইতাম, সারাদিন শুধু কাজই করতাম। এই কি আপনাদের কাজ? যে কাজের জন্য আপনাদের এখন সেফ এক্সিটের জন্য চিন্তা করতে হয়, কথা বলতে হয়। এবং এটা কিন্তু আরও 3-4 মাস আগে এই কথাটা বের হয়েছে। এই কথাটা বের হলে আমরা কিন্তু হেসেই উড়িয়ে দিয়েছি যে এরা কেন হবে, একটা নির্বাচন দিয়ে দিলেই তো তারা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু আজকে কিন্তু সেইখানে প্রশ্নটা থেকে যাচ্ছে না। ইভেন আপনার এমনও হয় যে কোনো উপদেষ্টা বিদেশে গিয়েছেন, তাকে নিয়ে সন্দেহ করা হয় সে ফিরে আসবে কিনা। এবং এটা একদম সিনিয়র থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত সন্দেহ করা হয়। তো এই জায়গায় তাহলে এই দেশটাকে নিয়ে কে কোন ভাবছে? ওই যে হঠাৎ করে কোনো সংস্কারের মধ্যে নাম নাই, কিছু নেই, হঠাৎ করে পিয়ার। তো দেশটা তো এরকমই হঠাৎ করে দেশ। কিন্তু বাংলাদেশ তো হঠাৎ করে হয় নাই। পাকিস্তান কিন্তু হঠাৎ করে হয়েছিল। বাংলাদেশ কিন্তু যুদ্ধ করতে হয়েছে 9 মাস, জীবন দিতে হয়েছে অনেক, সর্বস্ব নিজের ইজ্জত সম্ভ্রম সব কিছু দিতে হয়েছে, তারপরে একটা দেশ আমরা পেয়েছি। সেই দেশটার মানুষগুলো এত খারাপ হবে কেন? জি, মোহাম্মদ রাশেদ খান, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আসলে সেফ এক্সিট দরকার কিনা? দেখেন, আপার সাথে একটু ভিন্ন মত করে বলি, দেশের মানুষ খারাপ না, খারাপ হলাম আমরা, মানে রাজনীতিবিদরা। এদেশের রাজনীতিবিদরা তো আপনার দেশের জনগণ যা আকাঙ্ক্ষা করে সেটা আসলে বাস্তবায়ন করে না। দেশের জনগণের সাথে প্রতারণা আমি করি, আপা করে, তুষার ভাই করে, সাকিব ভাই করে, আমাদের মতন যারা আছে তারাই জনগণের সাথে প্রতারণা করে। জনগণ খারাপ না, খারাপ হলো রাজনীতিবিদরা। তো যাই হোক, এখন সেফ এক্সিট নিয়ে একটু বলি। দেখেন, আমার কাছে মনে হয় না যে সরকারের যারা সিনিয়র উপদেষ্টা আছে তাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন আছে। যদিও এনসিপির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এখন নাহিদ ইসলাম আসলে কেন বললেন আমি জানি না, তার বলার পরেই কিন্তু এই আলোচনাটা বেশি। তিনি মূলত আসলে এই কথা বলার পরে সরকারের উপরে মানুষের এক ধরনের অনাস্থা সৃষ্টি হয়েছে যে আসলে কি নাহিদ ইসলাম যেহেতু সাবেক উপদেষ্টা, এবং নাহিদ ইসলাম তো একজন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, জেনাতন উপদেষ্টা না, গণ অভ্যুত্থানে তিনি মুখপাত্র ছিলেন, একবার ঘোষণা করেছেন, যে কারণে তার কথাগুলো মানুষ খুব গুরুত্ব দিচ্ছে এবং টেলিভিশন টকশোতে আলোচনায় আসছে। দেখেন, এখনো পর্যন্ত আমরা শুনি নাই যে আসলে আমাদের এই সিনিয়র উপদেষ্টাদের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কেউ কোন ধরনের অন্যায় অপকর্ম করেছে। যদিও অন্য উপদেষ্টাদের, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন শোনা যায়। সাকিব ভাই নিজেই বললেন 2টা টেলিভিশনের কথা, যেখানে মাহফুজ আলমের উপরে মানুষ দায়িত্ব দিয়েছে যে হাসিনার আইনে কোনো টেলিভিশনের লাইসেন্স দেওয়া যাবে না। তিনি কি করলেন? তিনি মিডিয়া সংস্কার কমিশনের কথা না শুনে তিনি আসলে তার বন্ধুমহলের 2জনকে 2টা টেলিভিশনের লাইসেন্স দিয়ে দিলেন। এটা তো নতুন বন্দোবস্ত না, এটা মাহফুজ আলমের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। এটা যদি অন্য কোনো সিনিয়র উপদেষ্টা করতেন সেটা না হয় আমরা আলোচনা করতাম। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের একজন নেতা। তো যাই হোক, সেফ এক্সিট আমার কাছে মনে হয় যে সিনিয়র উপদেষ্টাদের নেওয়ার কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। মূলত এখন হয়তো কোনো একটা জায়গায় বনিবনা হচ্ছে না, সেটা হতে পারে এনসিপির সাথে বা নাহিদ ইসলামের সাথে বা তুষারবার সাথে বা মনে করেন আমার সাথে। এই জন্য আমরা এখন এই সেফ এক্সিটের কথা বলে তাদেরকে ভয় ধরাচ্ছি। তবে দেখেন, এই যে ভয় তাদেরকে ধরাচ্ছি, এর মাধ্যমে কি হচ্ছে,
এখন এই যে সিনিয়র উপদেষ্টারা তারা কিন্তু আপনার মিডিয়ার সামনে বলছে যে আমরা এই দেশে জন্মেছি, আমি এমন কোনো দুর্নীতি করি নাই যে আমি সেফ এক্সিট নিব। এটা আইন উপদেষ্টা বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে, এটা আরো অন্যান্য উপদেষ্টা বলেছে, এবং আমাদের সৈয়দা রিজওয়ানা আপা তিনি বলেছে যে নাহিদ ইসলামকে নাম প্রকাশ করতে হবে এবং এই বক্তব্যের জবাবদিহিতা করতে হবে। নাহিদ ইসলাম কিন্তু এখনো পর্যন্ত বলে নাই। আজকে আমি গণমাধ্যমের নিউজে দেখলাম এনসিপির পক্ষ থেকে যেটা এসেছে, আমি জানি না সরার ভাই ক্লিয়ার করবে, তারা নাকি বলছে শীঘ্রই নাকি নাম প্রকাশ করা হবে। এখন আপনি কার নাম প্রকাশ করবেন? এই উপদেষ্টাদেরকে তো আমরা চিনি, তাদের অনেকে আমাদের সাথে গণঅভ্যুত্থানে ছিল এবং তারা তো সেভ এক্সিট নেওয়ার মতন এমন কোনো পরিবেশ তৈরি হয়নি। এবং তারা আরো বলা হচ্ছে যে কয়েকটি দলের সাথে হাত মিলিয়েছে, ইঙ্গিত করা হচ্ছে বিএনপির দিকে। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে এই উপদেষ্টাদেরকে কেন পালাইতে হবে? আমরা বলেন তো, বিএনপির সাথে যদি হাত মিলিয়েও থাকে তাহলে তো পালাইতে হবে না, বরং বিএনপি তাদেরকে নিরাপদে বাংলাদেশে রাখবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত একটু বলি যে একজন জামাতের নেতা তিনি বলেছেন যে কল রেকর্ড আছে, মানে কি, হোয়াট ইজ দিস? সরকারের উপদেষ্টারা, জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, তারা যে কোনো নেতার সাথে কথা বলতে পারে, যে কোনো বিষয়ে আলোচনা করতে পারে ঐক্যমত্যে আসার স্বার্থে। এবং জামাতের নায়েবে আমির আমাদের তাহের ভাই তিনি এই কথাগুলো রেকর্ড করে রাখবেন। আমার এখন প্রশ্ন হলো যে জাতিসংঘের প্রধান উপদেষ্টাদের সাথে গিয়েছেন, প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন, বৈঠকগুলো কি তিনি রেকর্ড করেছেন? এখন সেই রেকর্ডের হুমকি দিতেছেন? এটা তো পলিটিক্স না, এটা তো নোংরা পলিটিক্স। এই পলিটিক্স তো আসলে কোনোভাবেই তাহের ভাই করতে পারে না। এই কথা বলার মাধ্যমে তিনি তার বোকামির পরিচয় দিয়েছেন। আমার কাছে মনে হয় সরকারের উচিত এই বিষয়ে জবাবদিহিতা চাওয়া। সর্বশেষ বলি, ছোট করে বলবো, দেখেন আমাদের নির্বাচন দরকার। আমরা এই সরকারের উপর আস্থা বিশ্বাস রেখেছিলাম যে সরকার সংস্কার করবে, বিচার করবে, এবং আমাদের তুষার ভাইরা সবসময় বলতো যে বিচার সংস্কারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। আজকে সেই তুষার ভাইরা তাদের অবস্থান পরিবর্তন করেছে, এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। ঠিক রাজনীতিবিদদেরকে এইভাবে নিজের একগুমেতি না থেকে এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে। এই দেশে নির্বাচনের বিকল্প কি আছে? সরকার তো পারে না, সুতরাং নির্বাচন মাস্ট হইতে হবে। সাকিব আনোয়ার, নাহিদ ইসলামই প্রথম জানিয়েছিলেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান, তিনি কিন্তু এই এক্সিটের প্রসঙ্গটি প্রথম আনলেন এবং এখন যে এক্সিট নিয়ে এত আলোচনা, কথা বলাটা একটু সহজ করে দিয়েছেন আপনি দুটোকে একসাথে এনে। এই জায়গাটা আমি মনে করি যে যেটা বলছিলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, এটা আমরা প্রথম নাহিদ ইসলামের কাছ থেকে জেনেছিলাম। তিনি তখন সরকারের অংশ না, তিনি তখন একটা দলের আহ্বায়ক, কিন্তু তারপরেও আমরা তার কাছ থেকে জেনেছিলাম যে সরকারের প্রধান, নির্বাহী প্রধান, তিনি আসলে কি চান, তিনি সরকার থেকে পদত্যাগ করতে চান। আমরা সম্পর্কের গভীরতাটা আসলে সেরকম ছিল, আমরা জানতাম না, কিন্তু তারা জানতেন। সম্ভবত ওই গভীরতার জায়গায় কোনো একটা বা কোনো এক্সপেকটেশন যেটা ছিল সরকারের কাছে, সেই জায়গাতে কোনো একটা ঘাটতি হচ্ছে। এই কারণেই হয়তোবা এই সেফ এক্সিট কয়েকজন চান বা সেফ এক্সিট নিয়ে কেউ আলোচনা করছেন, এই বিষয়টা নাহিদ ইসলাম সামনে নিয়ে এসছেন। আর যদি বিষয়টা সেটা হয়েও থাকে, তারপরও এর দায়টা এনসিপিকে নিতে হবে। এর কারণ হলো সরকার গঠনের যে প্রক্রিয়াটা ছিল, তখন নাহিদ ইসলাম বলেছিলেন যে একটা সমন্বয় কমিটি আছে, বা সমন্বয় কমিটি ডিক্লেয়ারও করা হয়েছিল, লিয়াজু কমিটি। তো সেখানে মাহফুজ আলম এখন যিনি সরকারে আছেন, তিনি সেই কমিটিতে ছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন, আরিফুল ইসলাম আদিব ছিলেন, আরও কয়েকজন ছিলেন, যারা প্রায় প্রত্যেকেই এনসিপির সাথে যুক্ত। প্রায় প্রত্যেক না, সবাই এনসিপির সাথে যুক্ত, মাহফুজ আলম সরকারে আছেন। তাহলে এই সরকারটা যারা সেফ এক্সিট চাচ্ছেন, সেফ এক্সিট কেন চাচ্ছেন? কারণ তারা অনেক অন্যায় করে ফেলেছেন, এই কারণে তো সেফ এক্সিট চাচ্ছেন, এটাই তো স্বাভাবিক। তার মানে এই অন্যায় যারা করেছেন তাদেরকে বসিয়েছেন আবার তারাই আবার এখন বলছেন। ফলে মানে আমি মনে করি যে এখানে সম্ভবত এক্সপেকটেশন গ্যাপ তৈরি হয়েছে। ঠিক যেভাবে চাচ্ছিলেন তারা ডেলিভার করবেন, ঠিক সেইভাবে আসলে ডেলিভার করছেন না, কারণ তারাই তো বসিয়েছিলেন। জি স্যার, তুষার, এনসিপির এক্সপেকটেশনের ঘাটতি থেকেই এই এক্সিট না, এটা সাকিব ভাই দায়িত্বশীল মন্তব্য করেন নাই। কেন? কারণ হচ্ছে এই সরকার অবশ্যই একটা লিয়াজু কমিটি ছিল, কারণ যেহেতু তখন ছাত্রদের নেতৃত্ব ছিল, ফলে ছাত্ররা একটা লিয়াজু করার মানে কি, আপনি সবার সাথে কথা বলে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন। এখানে কি বিএনপির ইনপুট নাই? এখানে কি জামায়াত ইসলাম ইনপুট নাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঘনিষ্ঠ বন্ধু আছেন দুজন, এখনও তারা এই উপদেষ্টা হওয়ার পরে এক বাসায় বসে তারা পার্টি করেন, সেগুলো ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে হয়। আপনারা দেখেছেন না? ওই শিক্ষা উপদেষ্টা বলেছেন না যে আমি যখন ভিসি নিয়োগ দিচ্ছিলাম তখন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিস্ট চেয়েছি, বলেন না? এগুলো কিন্তু আলোচনায় আসবে না। এটাই হচ্ছে মানে কোনটা ডমিনেন্ট রাজনীতি থাকবে, এটার রাজনীতি হচ্ছে এটা। সবার কাছ থেকে ইনপুট নেওয়া হয়েছে। এখানে কি আর্মির ইনপুট নাই এই সরকার গঠনে? ইউনূস সাহেবের নিজের ইনপুট নাই? সবার আছে, কিন্তু দায় নিতে হবে কার? ছাত্রদের, বা আরো বিশেষভাবে বললে এখন এনসিপি, যেটা গঠিত হয়েছে অনেক পরে। এগুলো দায়িত্বশীল মন্তব্য না, এক্সিটের প্রসঙ্গটা তো আপনারাই প্রথম না। এক্সিটের কথা তো আপনার এখানে আমি অনেকবার আলোচনা করেছি। উপদেষ্টাদের নিয়ে কোনো একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে বোঝা যাচ্ছে। নাহিদ ইসলাম মন্তব্য করেছেন আমাদের দলের পক্ষ থেকে, আজকে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে বলা হয়েছে যে কিছু উপদেষ্টার স্থায়ী কমিটির মিটিং, খেয়াল রাখতে হবে, বিএনপির সর্বোচ্চ ফোরাম,
সেখানে বলা হয়েছে যে কিছু উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং তারা একটা দলের হয়ে কাজ করছে। তো ফলে ইঙ্গিতটা পরিষ্কার যে জামায়াত ইসলামীকে বলা হচ্ছে। এবং আবার আজকে তাহের সাহেবের যে জামায়াত ইসলামের শীর্ষ নেতা তিনি বললেন যে, এবং আমি তার এই মন্তব্যটা নিন্দা জানাই, কারণ আমি একটা ব্ল্যাকমেইলের সুর পেয়েছি তার কথার মধ্যে, যে ফাঁস করে দেবো। ঠিক আছে, কল রেকর্ড, আপনি কল রেকর্ড করেছেন কেন? আপনি তো কল রেকর্ড করেন নাই। তার মানে হচ্ছে যে আপনাকে কি কল রেকর্ডটা প্রোভাইড করেছে? অথবা যদি আপনি নিজে করে থাকেন, এটা আরও মানে খুব নিন্দনীয় একটা বিষয়। আপনাকে মানে একটা আমি যদি আপনার সাথে ফোনে কথা বলি, আপনি যদি সেটা রেকর্ড করেন, এটা কিন্তু আইনত আপনার অনুমতি না নিয়ে আইনের মধ্যেই এটা খুব একটা অপরাধের মধ্যে পড়ে। উনি এত শীর্ষ একজন নেতা এরকম কাজ করলেন, আবার সেটা প্রকাশ্যে বলছেন, ওনার এই বক্তব্য উইথড্র করা উচিত এবং এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। মানে আমরা ডেফিনেটলি উপদেষ্টার সমালোচনা করব। এখন এক বাক্যে তাহলে এনসিপির সাথে আসলে এই অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব তৈরি হয়নি? ডেফিনেটলি দূরত্ব আছে। ওই সরকার তো আপোষ করেছে, সারেন্ডার করেছে। আপনি বললেন যে লন্ডনে, মানে আপনি বললেন যে কি নাহিদ ইসলামের কাছে পদত্যাগের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এই সরকার তো পৃথিবীতে একমাত্র সরকার প্রধান ডক্টর ইউনূস, যিনি লন্ডনে একটা দলের প্রধানের সাথে দেখা করতে গেছেন। এটা কি ভুলে গেলে চলবে? 20 সেকেন্ডস। জি জি, সারোয়ার তুষারের সাথে আমি একদম একমত যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেটা বলেছেন, এখানে ব্ল্যাকমেইলের সুর তিনি পেয়েছেন। একইভাবে নাহিদ ইসলাম যেভাবে সেফ এক্সিটের কথা বলেছেন এবং নাম প্রকাশ করেননি, সেটার মধ্যেও এক ধরনের ব্ল্যাকমেইলিং এর ব্যাপারই থাকতে পারে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আছে এ পর্যন্তই। আগামী শনিবার আবারও দেখা হবে এই অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।